ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়স্যিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের ৭৫তম পর্ব। যারা এই নিবেদিতার ভারত দর্শন শুনছেন বা এই ধারাবাহিকতাকে বজায় রাখতে সাহায্য করছেন, তাদের সকলকে বিজয়ার শুভেচ্ছা, শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানিয়ে এই ৭৫ পর্বে আমি প্রবেশ করছি। নিবেদিতার ভারত দর্শন। গত সপ্তাহে নিবেদিতার যেহেতু ১৩ই অক্টোবর নিবেদিতার শরীর গিয়েছিল ১৯১১ খ্রিস্টাব্দে, তাই শরীর যাওয়াটিকে সামনে রেখে আলোচনা করেছিলাম। সেটি নিয়ে অনেকেই অনেক মতামত জানিয়েছেন, তাতে আমি নিজে সমৃদ্ধ হয়েছি। অবশ্যই অনেকের যে মনের ক্ষুধা মেটাতে পেরেছি, তাতেও আমি আনন্দও পেয়েছি। নিবেদিতার এই অক্টোবর মাসটি কিন্তু তার জীবনের মধ্যে সুখ দুঃখ, জন্ম মৃত্যু সব লুকিয়ে রয়েছে। ২৮শে অক্টোবর সামনের সপ্তাহে নিবেদিতার আবির্ভাব সুদূর আয়ারল্যান্ডে, আর অক্টোবরের ১৩ তারিখে তার শরীর চলে যাওয়া। নিবেদিতা ১৮৬৭ খ্রিস্টাব্দের ২৮শে অক্টোবর সুদূর আয়ারল্যান্ডের একটি ছোট্ট শহর কেন্দ্রিক গ্রাম বলা যেতে পারে, ডায়াগনন শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ভগিনী নিবেদিতা বিদেশি হয়েও মার্গারেট নোবেল থেকে ভগিনী নিবেদিতায় উত্তরিত হয়েছিলেন এবং ভারতকে তার স্বদেশ করে নিয়েছিলেন। ভারতের সেবায় জীবন উৎসর্গ করেছিলেন। যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, সেই হিমালয়ের কোলে তার সমাধিক্ষেত্রের উপর নির্মিত যে স্মৃতিস্তম্ভটি রয়েছে, যেটি স্বামী অভেদানন্দজি নির্মাণ করেছেন, তাতে একটি সুন্দর কথা রয়েছে, হিয়ার রিপোজ দ্য অ্যাসেস অফ সিস্টার নিবেদিতা হু গেভস হার অল টু ইন্ডিয়া। অর্থাৎ এখানে বিশ্রাম করছেন ভগিনী নিবেদিতা, যিনি তার সর্বস্ব ভারতকে দিয়ে দিয়েছিলেন বা অর্পণ করে দিয়েছিলেন। আয়ারল্যান্ডে তিনি জন্মেছিলেন ঠিকই, ইংল্যান্ডে তিনি প্রতিপালিত হয়েছিলেন, শিক্ষিত হয়েছেন, শিক্ষা গ্রহণ করেছেন, আর তার কর্মক্ষেত্র ছিল এই ভারতবর্ষ। কিন্তু তার জীবন ও কর্মধারা সমস্ত বিশ্বেরই। তার আদর্শ, আত্মনিবেদনের ভাব তাকে অনন্তের পর্যায়ে উন্নীত করেছিল। তার পিতামাতা নিষ্ঠাবান খ্রিস্টান দম্পতি ছিলেন ঠিকই, নিবেদিতার জন্মকালেই তার মা তাকে ভগবানের সেবায় উৎসর্গ করেছিলেন, এটাও ঠিক। নিবেদিতা এসেছিলেন স্বার্থত্যাগ ও সত্য লাভেচ্ছা গুণভূষিত হয়ে তার অন্তরে আত্মাহুতির প্রচ্ছন্ন অনল একটি প্রদীপ্ত জীবন শিখার স্পর্শে প্রকাশিত হওয়ার অপেক্ষায় ছিল যেন। আর ঠিক সেই জিনিসটাই ঘটেছিল ১৮৮৫ খ্রিস্টাব্দের লন্ডনে বিবেকানন্দের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার সাথে সাথেই। নিবেদিতার প্রচণ্ড স্বাধীন প্রকৃতি এবং এই হিন্দু যোগীর ব্যক্তিত্বের প্রবল আকর্ষণের প্রভাবেই কিন্তু সেদিন নিজেকে তিনি মুক্ত রাখার জন্য সতর্কতা অবলম্বন সত্ত্বেও স্বামী বিবেকানন্দের জীবন ও বাণীর মহত্ব ও গরিমায় তিনি মুগ্ধ হয়ে যান। যার ফলে যেটা হওয়ার তাই হলো। পরবর্তীকালে তিনি নিজেই তা ব্যক্ত করেছেন, এই ব্যক্তির বীর সত্তার সন্ধান আমি পেয়েছি। স্বদেশবাসীর প্রতি এর যে ভালোবাসা, তার দাস হয়ে থাকতে চায় নিজেকে। একটি মানুষ যে ভারতবর্ষ নামক দেশের সন্তান, সেই মানুষটি যার দেশকে কতখানি ভালোবাসে, নিবেদিতার চোখেই বোধহয় সেটি সুন্দরভাবে ধরা পড়েছে। আমরা ভারতীয়রা তো বোধহয় ওই দৃষ্টিকোণ থেকে তাকে দেখিনি। বিবেকানন্দ ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন, ভারতবর্ষের কথা ভাববেন, ভারতবর্ষের কথা চিন্তা করবেন, ভারতবর্ষের জন্যই তার জীবন, এটা স্বাভাবিক হয়তো। কিন্তু নিবেদিতা
যার দৃষ্টিকোণ থেকে তাকে দেখার চেষ্টা করেছেন, সেটি কিন্তু আমাদের সকলের চোখে নতুন স্বপ্নের মতো রাঙিয়ে দিয়ে গেছে। বিবেকানন্দ, নিবেদিতা, তাদের দুজনেরই এই ভারতবর্ষের প্রতি যে শ্রদ্ধা, যে ভারত প্রেম, সেটা যেন বিবেকানন্দকে প্রকাশ করতে গিয়ে নিবেদিতার দৃষ্টিকোণে যেমন প্রকাশিত হয়েছে, আবার বিবেকানন্দ তার দেশকে প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে, দেশের জন্য ভাবতে গিয়ে, দেশমাতৃকাকে পূজা করতে গিয়ে সেই ভাবটি প্রকাশিত হয়েছে। ভগিনী নিবেদিতা বিবেকানন্দের ভারতকে যে সুন্দর উপহারটি দিয়ে গেছেন, এই মনীষিনীকে ভারতে এনে তার মনের উপর পাশ্চাত্যের প্রভাব সম্পূর্ণরূপে মুছে ফেলে তাকে সংস্কৃতি ও সভ্যতার সম্পূর্ণরূপে ভারতীয় করে তুলেছিলেন স্বামী বিবেকানন্দ। যেন পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির ভূমিতে দৃঢ় বদ্ধ মূল একটি বৃক্ষকে সমূলে উৎপাদিত করে ভারতীয় সংস্কৃত সভ্যতার ভূমিতে সেটিকে তিনি রোপণ করেছিলেন। এক্ষেত্রে নিবেদিতার মতো বীর হৃদয়ের পক্ষেও বড় বেদনাদায়ক ছিল এটি, কিন্তু পরিণামে তিনি নিজেকে রূপান্তরিত করতে সমর্থ হয়েছিলেন। এই গুরুর শিষ্য হয়ে তিনি যেমন চান, ঠিক সেইভাবেই ভারতের সেবিকা হয়ে চলা। কাজটি মোটেই সহজ ছিল না। ভারতবর্ষকে জানা, ভারতবর্ষকে ভাবা, ভারতবর্ষকে চিন্তা করা, ভারতবর্ষের জন্য কিছু করা, প্রত্যেক মানুষ তার নিজস্ব দৃষ্টিকোণ থেকে করতে পারেন, কিন্তু স্বামী বিবেকানন্দ যে দৃষ্টিকোণ থেকে চেয়েছিলেন সেটি সম্পূর্ণ জাতীয়ভাবে সমস্ত কিছু ঘটবে। ভারতবর্ষের মানুষকে জন্য শিক্ষা দিতে চান। নিবেদিতা এসেছেন শিক্ষিতা এক মহিলা, লন্ডনে পড়াশোনা করা এক শিক্ষিতা স্কুল শিক্ষিকা। তিনি এসেছেন ভারতবর্ষের নারী সমাজকে জাগ্রত করতে, তাদেরকে আপগ্রেড করার জন্য। স্বামী বিবেকানন্দের চয়েস, নিবেদিতা এসে ভারতবর্ষে পৌঁছেছেন, কিন্তু তাকে স্মরণ করে দিতে বিবেকানন্দ ভুলছেন না যে যা কিছু ঘটবে তাদেরকে শিক্ষা দাও, তাদেরকে অন্ন দাও, তাদেরকে সংস্কৃতি দাও, তাদেরকে সভ্যতার আলো দেখাও, সেগুলি কিন্তু ভারতীয় পথেই ঘটতে হবে, অর্থাৎ ভারতীয় জাতীয় ভাবনায় সংগঠিত হতে হবে। সেটি স্বামী বিবেকানন্দের চাওয়া নিবেদিতার কাছ থেকে। তাই ভারতবর্ষকে যেমনভাবে স্বামীজি দেখতেন, সেইভাবেই তার সেবা করাটাই তিনি পছন্দ করতেন। নিবেদিতার মতো নারীর কাছে কতখানি আশা করা যায় যে তিনি ভারতীয় হয়ে কাজ করবেন, বিবেকানন্দ তা জানতেন বলেই মোটেই তিনি হতাশ হননি। গুরুর তত্ত্বাবধানে থেকে যে আধ্যাত্মিক শিক্ষা তিনি লাভ করেছিলেন, তার প্রতি গুরুর যে অগাধ বিশ্বাস ছিল এবং তিনি তাকে নিজ কন্যারূপে বা তার সঙ্গে সেরকম আচরণ করতেন, সেই মায়ের আশীর্বাদ যেন এই সব কিছু ও তার সঙ্গে মিলে আপাত প্রতীত অসম্ভবকে সম্ভব করে তুলেছিল। সেই থেকে বিভিন্ন কার্যের মধ্যে তিনি নিজেকে ভারতের সেবায় উৎসর্গ করেছিলেন। ভারতের যুবকগণের জন্য স্বদেশপ্রেম জাগিয়ে তুলেছিলেন তিনি। ভারতের স্বাধীনতা তার কাছে ছিল যেন আরাধ্যা দেবী স্বরূপ। তাই তিনি তার সেই দেবীকে, শ্রদ্ধার্ঘ্য স্বরূপ দেবীকে শৃঙ্খল মোচন করতে তিনি সব রকমভাবে তিনি তৎপর ছিলেন। তিনি ভারতের স্বাধীনতার জন্য নিজের জীবন দিতে প্রস্তুত ছিলেন। ভারতের নারী শিক্ষা উন্নতিকল্পে তিনি কর্মরত ছিলেন ঠিকই, চারুশিল্প, শিক্ষা, সমাজ জীবন, ধর্ম সমস্ত দিক দিয়ে ভারতীয় সভ্যতা আদর্শকে তিনি পাশ্চাত্যের নিকট সহজবোধ্য করার জন্য তিনি বহু বক্তৃতাও দিয়েছেন। রিলিজিয়ান অ্যান্ড ড্রামা, দ্য ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ, ফুটফলস অফ ইন্ডিয়ান হিস্ট্রি, শিব অ্যান্ড বুদ্ধ, কালিনী মাদার প্রভৃতি যে রচনাগুলি, তার মধ্যে কিন্তু ভারতীয় সংস্কৃতির ধারাবাহিক যে সভ্যতার আলো দেখা যায় সেগুলিকে প্রকাশ করেছেন তিনি। ভারতের তৎকালীন বহু প্রতিভাবান ব্যক্তির উপরেও তিনি প্রভাব বিস্তার করেছিলেন। শিক্ষা কাজে নিবেদিতার জন্মগত অধিকার ছিল,
তার জন্য প্রয়োজনীয় কল্পনা শক্তি ও অন্যান্য গুণেও ভূষিত ছিলেন তিনি। ভারতে বালিকাদের শিক্ষার জন্য তিনি যে স্কুল খুলেছিলেন তার সমৃদ্ধিস্বরূপ বর্তমানের ভগিনী নিবেদিতা যে বালিকা বিদ্যালয়, সেটি আজ একটি আদর্শ বিদ্যালয় রূপে পরিগণিত হচ্ছে, একথা বলার অপেক্ষা রাখে না। তার হৃদয় ও বুদ্ধির মহৎ গুণাবলী, তার বিভিন্ন প্রতিভা, ডাইভার্সিফাইড যে চিন্তাভাবনা তার কাছে টেনে এনেছিল সাহিত্য, শিল্প, বিজ্ঞান, শিক্ষা, সাংবাদিকতা ও রাজনীতির ক্ষেত্রে সমসাময়িক বহুশ্রেষ্ঠ প্রতিভাবানকে তিনি কাছে টেনে নিয়েছিলেন এবং তাদেরকে সমৃদ্ধ করেছিলেন। একটি মানুষের মধ্যে, একটি মহিলা চরিত্রের মধ্যে ভারতীয় নারীর যে আসল স্বরূপটি ভারতীয় নারীর মধ্যে খোঁজার বিবেকানন্দ চেষ্টা করেছিলেন, সেটি বোধহয় নিবেদিতার মধ্যেই সমার্থক হয়ে উঠেছিল। একটি মহিলা একটি দিক দিয়ে হয়তো উৎকৃষ্ট হতে পারেন, একটি দিক দিয়ে সমৃদ্ধ হতে পারেন, বা একটি দিকে তার একটা বিশেষ গুণ থাকতে পারে, কিন্তু তার সব দিক দিয়ে সেই গুণটি প্রতিফলিত হবে এটা তো ভাবা যায় না। কিন্তু নিবেদিতার ক্ষেত্রে সেটি ঘটেছিল। তিনি সাহিত্যের দিক দিয়ে যেমন তার অবাধ বিচরণ ছিল, শিল্পের ক্ষেত্রেও ঠিক তেমন অবাধ বিচরণ, আবার বিজ্ঞানে জগদীশচন্দ্র বসুর কাছে গিয়েও একই বিচরণ। শিক্ষাক্ষেত্রে রবীন্দ্রনাথ, শিল্পক্ষেত্রে অবনীন্দ্রনাথ ঠাকুর, সাহিত্যে দীনেশ সেন, সমস্ত দিক দিয়ে প্রত্যেকের উপযোগী হয়ে প্রত্যেকের কাছে তিনি যেন শিক্ষিকার ভূমিকা পালন করেছিলেন, এটা বলার অপেক্ষা রাখেন। তার নিজস্ব কর্মে উদ্বুদ্ধ হওয়ার ক্ষেত্রে প্রতিটি মানুষকে তিনি এগিয়ে দিয়েছেন। তার চরিত্রের দৃঢ়তায়, তার অভিনবত্বে, তার করুণায়, তার অভিমান রহিত্যে মুগ্ধ হয়েছেন, তার কাছে স্নেহবদ্ধ হয়েছেন, তার প্রশংসায় মুখর হয়েছেন, তাকে শ্রদ্ধার্ঘ্য প্রদান করেছেন অনেকে। তার মধ্যে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ শ্রদ্ধার্থী হল জ্যোতির্ময়ী দেবকন্যা। সহজাত পবিত্রতা এবং তার সঙ্গে সংযুক্ত গুরুর ও শিশি মায়ের আশীর্বাদী মার্গারেট নোবেলকে জ্যোতির্ময়ী দেবকন্যায় পরিণত করেছিল। ধ্রুব মন্দির মতো ভারতবর্ষকে তিনি ভালোবেসেছেন। ভারতকে যথাসাধ্য সেবা করতে গিয়ে নিবেদিতার এরকম ধারণা হয়েছিল, এই জাতিকে গড়ে তুলতে হলে রাজনৈতিক স্বাধীনতা ভীষণভাবে প্রয়োজন, কিন্তু এ বিষয়ে শ্রীরামকৃষ্ণ সংঘের সঙ্গে কোনোরূপ আপোষ করা তার মনোপুত হলো না। কারণ সংঘের প্রতিষ্ঠাতা বিবেকানন্দের আদেশে রামকৃষ্ণ সংঘের রাজনীতির কোনো স্থান নেই। কাজেই নিজের এবং সংঘের উভয়ের প্রতি সুবিচার হবে না জেনে তিনি সেখানে থাকতে পারলেন না। থেকে রাজনীতির মধ্যে জড়িয়ে যাওয়া সেটি তিনি করলেন না, এই সংঘ থেকে বেরিয়ে এলেন। তার জন্য নারীদের আলাদা সৈন্য, আলাদা চিন্তা, আলাদা ভাবনা, সেগুলি সমানভাবে প্রযোজ্য ছিল। কিন্তু রাজনীতির ক্ষেত্রে নিজের ইচ্ছামতো কাজ করতে পারবেন না। সংঘের আধ্যাত্মিক সম্পর্ক কিন্তু রেখেই দিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ গুরু ভ্রাতাগণ নিবেদিতাকে আগে যেমন স্নেহ যত্ন করতেন, তার সংঘ ত্যাগের পরেও সমভাবেই তা করতে লাগলেন। আগের মতোই তাকে আপনজন হয়ে তার কাছে রইলেন। সংঘের নিরাপত্তার জন্য শুভ কাজকর্মের দিক থেকে, প্রতিষ্ঠান থেকে তিনি বিচ্ছিন্ন হয়েছিলেন, অন্য আর কোনো দিক দিয়ে নয়। তার এই সংঘ ত্যাগের সিদ্ধান্তের পেছনে যথার্থ সংবাদ রাখতেন না এমন একজন লোক কিন্তু এ বিষয়ে ভুল বুঝেছিলেন। কাজটি তার কাছে অতীব বেদনাদায়ক ছিল নিঃসন্দেহে, কিন্তু তিনি বুঝেছিলেন নিজের কাছে এবং যে সংঘকে তিনি এত ভালোবাসতেন তার কাছে বিশ্বস্ত থাকতে অবলম্বন করার দ্বিতীয় কোনো পথ আর নেই। তার রাজনীতি ছিল জবরদস্ত ধরনের, আবেদনমূলক নরমপন্থী রাজনীতির পথে চলার মতো ধৈর্যতা ছিল না। তার গুরুরও যেমন তার অন্য শিষ্যদের একই রকম, সেই জন্যই স্বদেশী আন্দোলনে তার পূর্ণ সমর্থন ছিল। রাজনীতি বিষয়ে তার এই দৃষ্টিভঙ্গি সত্ত্বেও ভিন্নপন্থী রাজনীতিক নেতাদের সঙ্গে তার হৃদ্যতা তিনি উপলব্ধি করেছিলেন। স্বাধীনতা লাভ করতে হলে ভারতকে সংহত করতেই হবে। তার স্বপ্ন ছিল সেই ভারত যে ভারতে ধর্মের মহার পুনঃস্তম্ভ হবে। যখন সমগ্র জাতি
একতাবদ্ধ হয়ে সাধারণ দুর্বলতাকে দূরে ফেলে দিয়ে সাধারণ দুর্ভাগ্য দুঃখের কারণে কোনোভাবেই পিছিয়ে আসবে না। একতাবদ্ধ হয়ে এগিয়ে যাবে একটি মহান জাতি, চিরজাগ্রত সাধারণ জাতীয়তা বোধে, সাধারণ পৈতৃক সম্পদে। অশেষ দুঃখ কষ্ট সইতে হয়েছে নিবেদিতাকে, কঠোর তপস্যায় জীবনযাপন করতে হয়েছে তাকে, কিন্তু এর জন্য প্রস্তুত হয়েই যেন তিনি ছিলেন। স্বামীজি তার সামনে ত্যাগের আদর্শ তুলে ধরেছিলেন এই বলে, অতীতে ত্যাগই ছিল নিয়ম, আর ভবিষ্যতেও তাই থাকবে। গুরু তার সামনে যে আদর্শ তুলে ধরেছিলেন, নিবেদিতা তাই গ্রহণ করেছিলেন। কালিদি মাদার গ্রন্থে তিনি লিখছেন, নিজের জন্য কোনো করুণার প্রত্যাশা রেখো না, আমি তোমায় সর্বজীবে করুণার আধার করে তুলব। নিজের অন্ধকারকে তুমি সাহসের সঙ্গে বরণ করে নাও, তাহলে তোমার আলো বহুজনের সুখের কারণ হয়ে উঠবে। তুচ্ছতম কাজটি সযত্নে সম্পূর্ণ করো, মুছে ফেলো উচ্চ মঞ্চের বাসনা। ভারত মাতার পূজা বেদিতলে নিবেদিতা যেন বিবেকানন্দের অর্ঘ্যরূপে উপস্থিত হয়েছিলেন। নিবেদিতাকে তিল তিল করে স্বামী বিবেকানন্দ যেভাবে তৈরি করেছিলেন ভারত উপযোগী করে, তার পেছনের ইতিহাসটি হয়তো তার পারিবারিক মামা দাদু, নিজের বাবা মামা দাদু হ্যামিল্টন সাহেব, বাবা জন রিচমন্ড নোবেল, দাদু জন নোবেল, প্রত্যেকেই দেশাত্মবোধে সম্পৃক্ত ছিলেন। আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামে তাদের প্রত্যেকের অবদান ছিল। দেশকে তারা যেভাবে ভালোবাসতেন, দেশমাতৃকাকে তারা যেভাবে শ্রদ্ধা করতেন, নিবেদিতার অংশে সেগুলি পাওয়া তো স্বাভাবিক। নিবেদিতা যদি ভারতবর্ষে না আসতেন, যদি একজন সাংবাদিক হতেন, যদি একজন লেখিকা হতেন, আয়ারল্যান্ডের অবস্থায় তিনি স্বাধীনতা সংগ্রামী রূপে এই নারী চরিত্রটি আবির্ভাব আমরা লক্ষ্য করতাম। কিন্তু স্বামী বিবেকানন্দের যে পছন্দ, তিনি চিনতে ভুল করেননি। একটি মহিলার মধ্যে তার জাতীয়তা বোধ থাকবে, দেশপ্রীতি থাকবে, সমাজপ্রীতি থাকবে, আধ্যাত্মিকতায় পরিপূর্ণ হৃদয়ে মানব সেবায় নিমজ্জিত সত্তাকে তিনি টেনে তুলে নিয়ে আসবেন এ দেশের সেবায়। এটি তো স্বাভাবিক। ভারত মাতার পূজা বেদি তুলে না হলে নিবেদিতার আত্মসমর্পণের যে সার্থকতা আসবে না। এই একটি মহাজীবন আরেকটি মহাজীবনকে সামনে রেখে সংগঠিত হয়েছিল বলেই এটি সম্ভব হয়েছে। বিবেকানন্দের মতো একটি জীবন, ক্ষণস্থায়ী এক জীবন, সেটি কিন্তু ক্ষণযুগের নয়। বিশ্বের কাছে সর্বকালের সর্বযুগের যে আদর্শ পুরুষটি, যুগ পুরুষ রূপে যাকে আমরা আখ্যায়িত করি, যুব এবং যুগ প্রত্যেকের ক্ষেত্রেই তিনি যেন প্রাসঙ্গিক, যুগের ক্ষেত্রেও যেমন প্রাসঙ্গিক এবং যুবকদের ক্ষেত্রেও ঠিক একই রকম প্রাসঙ্গিক। স্বামী বিবেকানন্দকে সামনে রেখে যার পথ চলা সেই নিবেদিতা, তিনি তো বিবেকানন্দের পথকেই অবলম্বন করবেন। বিবেকানন্দকে সামনে রেখেই তো তার পথ চলাটি সঠিক হবে। অবিচল থেকেছেন দেশপ্রীতিতে, দেশভক্তিতে, দেশপ্রেমে, অবিচল থেকেছেন মানবতার পূজারী রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে। কখনো প্লেগের মধ্যে ঝাঁপিয়ে পড়েছেন, কখনো বা বন্যায় বা দুর্ভিক্ষ পীড়িত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, কখনো আবার শিল্প, সাহিত্য, বিজ্ঞান, স্বাস্থ্য
সমস্ত দিক দিয়ে নিবেদিতা নিজেকে উজাড় করে দিয়েছিলেন। সে কেবলমাত্র তার গুরুর প্রতি শ্রদ্ধা জানাতে নয়, ভারতবর্ষের মতো একটি পুণ্যভূমি, একটি পবিত্র ভূমি, একটি আদর্শ ভূমিকে তিনি পূজা করেছেন তার সেবার দ্বারা। নিবেদিতার ভারত দর্শনের আজ ৭৫তম পর্ব এখানেই শেষ করছি। প্রতিদিন প্রতি মুহূর্তে নিবেদিতা আমার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে বিচরণ করে। তার ভারত প্রেম, তার ভারত চিন্তা, তার ভারতকে সেবা দিয়ে নিজের মুক্তি লাভ, সেখানেই যেন তার সার্থকতা। আমরা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের সন্তান, ভারত মাতাকে আমরা মা বলে পূজা করি। সেই মায়ের সন্তান রূপে নিবেদিতার কাছ থেকেই সেই শিক্ষার আলোটি যেন আমাদের চলার পথকে ভারত প্রেমিকতার পথে সঠিক দৃষ্টিটি পৌঁছে দিতে পারে। সে আলোয় আলোকিত হয়ে আমরা যেন ভারতবর্ষের সুসন্তান রূপে বেঁচে থাকতে পারি, ভারতবর্ষকেও বাঁচিয়ে রাখতে পারি। আজ নিবেদিতার ভারত দর্শনের ৭৫তম পর্ব এখানে শেষ করি। ওম অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়, আবিরাবির্ময়েধি। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।